একদা এক সময়ে পৃথিবীর গভীর অন্ধকারের নিচে ছিল এক ভয়ঙ্কর রাজ্য, প্রেতলোক। সেখানে অসংখ্য ভূত প্রেত একসাথে বাস করত। চিরকাল তারা সেই অন্ধকার রাজ্যেই বন্দী ছিল। প্রেতলোকের সীমানা পেরিয়ে বাইরের জগতে যাওয়া তাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সেখানে তারা জঙ্গলের পশু পাখি ধরে খেত। এভাবেই তাদের দিন কাটত। কিন্তু তাদের মনে ছিল এক অপূর্ণ বাসনা, মানুষের স্বাদ নেওয়ার। জঙ্গলের পশু পাখির মাংস আর আমাদের জিহ্বায় আগের মতো স্বাদ জাগায় না। কয়েক বছর আগে আমরা বন্দী ছিলাম না, তখন আমরা প্রেতলোকের সীমানা পেরিয়ে মানবলোকে যেতে পারতাম আর মানুষ শিকার করে খেতাম। মানুষের মাংস খেতে কি মজাই না লাগত। কিন্তু সাধু বাবার অভিশাপের কারণে আমরা আর প্রেতলোকের বাইরে যেতে পারি না। মানুষের সুস্বাদু মাংস মনে হয় আমাদের কপালে আর কোনো দিনও জুটবে না। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আমরা মানবলোকে যেতে পারবো না ঠিক, কিন্তু মানুষেরা তো আমাদের প্রেতলোকে আসতে পারে সেই গুহার মাধ্যমে। আর একবার যদি কোনো মানুষ ভুল করে এখানে চলে আসে, তবে তো আমরা তাকে হাও মাও করে খেয়ে ফেলব। অপরদিকে সবুজে ঘেরা এক ছোট্ট গ্রামে রমেশ নামে এক ব্যক্তি বসবাস করত। ভোরের সূর্য ওঠার আগেই সে গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ত। রমেশ ছিল অত্যন্ত সৎ, বুদ্ধিমান ও পরিশ্রমী। দিনভর কঠিন পরিশ্রমের পর যে সামান্য উপার্জন হতো, তাতেই সে সাধ্যমতো সংসার চালাত এবং বাবা মায়ের যত্ন নিত। রমেশের বাড়িতে বৃদ্ধা মা ও অসুস্থ বাবা ছাড়া আর কেউই ছিল না। এই ছোট্ট পরিবারটাই ছিল রমেশের পৃথিবী। তুমি এসে গেছো রমেশ? হ্যাঁ বৈদ্যমশাই, আমি এসে গেছি। আচ্ছা, বাবা এখন কেমন আছেন? বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো? তোমার বাবা খুব একটা ভালো নেই রমেশ। তাড়াতাড়ি যদি ওষুধ না দেওয়া হয় তাহলে সর্বনাশ হয়ে যেতে পারে। তাহলে দেরি কিসের? ওষুধ দিয়ে দিন। টাকা পয়সার আপনি একদম চিন্তা করবেন না। আসলে তোমার বাবার চিকিৎসার জন্য যে ওষুধটার প্রয়োজন, সেই ওষুধটা আমার কাছে নেই। নতুনভাবে ওষুধটা বানাতে হবে। আর সেই ওষুধটা বানাতে পঞ্চবটি ফুলের গাছের পাতা প্রয়োজন। এই ফুলের গাছটা খুব দুর্লভ। এমনকি গভীর জঙ্গলের মধ্যেও এই গাছ পাওয়ার সম্ভাবনা খুব কম। আমার এখন বয়স হয়ে গেছে, তাই গভীর জঙ্গলের দিকে ঝিকে পারবো না। তাই তোমাকেই সেই পঞ্চবটি ফুলের গাছের পাতা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তবে আমি জঙ্গল থেকে সেই ফুলের গাছের পাতা নিয়ে আসব। তবে আমি পঞ্চবটি ফুলের গাছটা চিনব কিভাবে? পঞ্চবটি ফুলের গাছটা সোনালী রঙের। সেটা সব গাছের থেকে আলাদা। ঠিক আছে বৈদ্যমশাই, আর দেরি করে লাভ নেই। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। রমেশ পঞ্চবটি ফুলের গাছের সন্ধানে গভীর জঙ্গলের দিকে রওনা দিল। কিন্তু সে একটুও অবগত ছিল না যে জঙ্গলে কোন কোন বিপদ তার জন্য অপেক্ষা করছে। সে পুরো জঙ্গল খুঁজে দেখল, কিন্তু কোথাও সেই সোনালী রঙের পঞ্চবটি ফুলের গাছ খুঁজে পেল না। আমি তো প্রায় পুরো জঙ্গল খুঁজলাম, কিন্তু কোথাও তো সোনালী রঙের ফুলের গাছ খুঁজে পেলাম না। না না না, এত সহজে হাল ছেড়ে দিলে হবে না। যাই, ওই সামনের দিকটা একটু দেখে আসি। আরে, হঠাৎ করেই আকাশটা কালো মেঘে ঢেকে গেল। মনে হচ্ছে খুব শিগগিরই প্রবল বৃষ্টি শুরু হবে। তাই আমার সামনে যে গুহাটা আছে সেখানে আশ্রয় নেওয়াই ভালো, না হলে পুরোপুরি ভিজে যেতে হবে। আরে, ওইখানে কাঠের তৈরি বোর্ডে যেন কিছু লেখা আছে। কাছে গিয়ে দেখা যাক। এই গুহার ওপারে
অনেক পঞ্চবটী ফুলের গাছ আছে, কিন্তু সাবধান, ওপারে যাওয়া নিষেধ, কারণ ওপারে অনেক বন্দী হয়ে আছে। বন্দী শব্দটার আগে যেন আরেকটা শব্দ ছিল, কিন্তু বোর্ডটা এতটাই পুরনো যে সেই অংশটা মুছে গেছে। কি লেখা ছিল ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, এই সব ভেবে আর সময় নষ্ট করে লাভ নেই। সবচেয়ে বড় কথা, আমি অবশেষে পঞ্চবটী ফুলের গাছের সন্ধান পেয়ে গেছি। বাহ, এটা তো দারুণ খবর। রমেশ আর বেশি ভাবনা চিন্তা করল না। দৃঢ় মন নিয়ে সে ধীরে ধীরে গুহার ভেতরের অন্ধকার পথের দিকে এগিয়ে যেতে লাগল। আরে, ওই সামনে তো আমি পঞ্চবটী ফুলের গাছ দেখতে পাচ্ছি। বাহ, অবশেষে আমি সেই রহস্যময় পঞ্চবটী ফুলের গাছটির সন্ধান পেয়ে গেলাম। কি সুন্দর সোনালী রঙের গাছ! এই রকম ফুলের গাছ আমি এর আগে কখনো দেখিনি। আরে, হঠাৎ কিসের যেন একটা অদ্ভুত শব্দ শোনা গেল। কার যেন পায়ে হাঁটার শব্দ আসছে। একটু গিয়ে দেখে আসি তো আসলে ব্যাপারটা কি। আরে বাপরে, ওই সামনে তো একটা ভূত যাচ্ছে। মনে হচ্ছে এখনো সে আমাকে দেখতে পায়নি। হে ঈশ্বর, আমাকে রক্ষা করুন। হঠাৎ মনে হলো যেন মানুষের গন্ধ ভেসে আসছে, কিন্তু প্রেত লোকে আবার মানুষ আসবে কোথা থেকে? না না, নিশ্চয়ই এটা আমার মনের ভুল। এতদিন এই নিস্তব্ধ প্রেত লোকে থাকতে থাকতে হয়তো আমারই ভ্রম হচ্ছে। খুব জোর বেঁচে গেলাম, আর মাত্র একটু হলেই ওই ভয়ঙ্কর ভূতটা আমাকে ধরে ফেলতো। ভূত, কেউ আছো? আমাকে বাঁচাও। অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে আজ আমাদের হাতের মুঠোয় একটা মানুষ এসে পড়েছে। এতদিন পর এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আজ তাহলে জমে উঠবে এক দারুণ ভোজ। শুধু ভোজ নয়, আজ হবে এক মহাভোজ। তুমি দ্রুত শাকচুন্নিকে খবর দাও, আজকের রান্নাবান্নার সব ব্যবস্থা সেই করবে। এরপর দুই ভূত মিলে অজ্ঞান রমেশকে ঘাড়ে ঝুলিয়ে নিল এবং রমেশকে রান্না করে খাওয়ার জন্য তাদের ডেরার দিকে নিয়ে যেতে লাগল। মানুষটা তো এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। কঙ্কাল ভূত, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি উড়ে গিয়ে শাকচুন্নিকে ডেকে নিয়ে এসো। ততক্ষণে আমি এই মানুষটাকে রান্না করার সব আয়োজন করে ফেলি। উনুন জ্বালাই, লকড়ি জোগাড় করি, আর বড় একটা হাঁড়ি বসানোর ব্যবস্থা করি। আজ অনেক দিন পর এমন ভোজের সুযোগ এসেছে, তাই কোনো প্রস্তুতিতেই যেন কমতি না থাকে। তুমি এদিকটা সামলাও, আর আমি শাকচুন্নিকে ডেকে নিয়ে আসছি। এরপর কঙ্কাল ভূতটা তাড়াহুড়ো করে শাকচুন্নির আস্তানায় চলে এলো। চারদিকে তখন নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক আর শুকনো পাতার মচমচ শব্দ শোনা যাচ্ছে। শাকচুন্নির এলোমেলো লম্বা চুল বাতাসে উড়ছে, আর তার চোখে মুখে ভয়ঙ্কর এক ক্ষুধার ঝিলিক জ্বলছে।
কঙ্কালভূতের মুখে মানুষের কথা শুনেই তার ঠোঁটে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে উঠল এবং তারা এক মুহূর্ত দেরি না করে আকাশে উড়তে উড়তে তাদের ডেরার দিকে ফিরে গেল। অন্যদিকে অপর ভূতটিও বসেছিল না। সে চারপাশের ঝোপঝাড় আর ভাঙা গাছের ডালপালা ঘেঁটে বেশ কিছু শুকনো লকড়ি জোগাড় করে নিয়ে এলো। সঙ্গে কোথা থেকে যেন একটা পুরনো কালচে হাঁড়িও নিয়ে এলো। বাহ, তুমি তো সব আয়োজন করে ফেলেছ দেখছি। মানুষটাকে দেখে আমি তো জিভে জল ধরে রাখতে পারছি না। আমরা প্রথমে মানুষটাকে ভালো করে সেদ্ধ করব, তারপর গরম মশলা মাখিয়ে তেলে ভেজে কড়মড় করে খেয়ে ফেলব। মানুষ ভাজা খেতে খুব মজা। সেই অনেক বছর আগে একবার খেয়েছিলাম, তার স্বাদ এখনো ভুলতে পারিনি। এদিকে রমেশের জ্ঞান ফিরতেই সে আতঙ্কে থর থর করে কাঁপতে শুরু করল। ব্যাপার কি? রমেশের আসতে এত দেরি হচ্ছে কেন? সে কোনো বিপদে পড়ল না তো? হে সর্বশক্তিমান ঈশ্বর, রমেশকে আপনি সাহায্য করুন। ভূতগুলো মিলে রমেশকে তুলে এনে বিশাল হাড়ির মধ্যে সেদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছে। আতঙ্কে রমেশের পুরো শরীর থর থর করে কাঁপছে। আর এদিকে শাকচুন্নি এক কোণে বসে বটিতে পেঁয়াজ কাটতে ব্যস্ত। কিছু না করলে এরা তো আমাকে খেয়ে ফেলবে। না না না, এভাবে ভয় পেলে চলবে না। আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? একটা বুদ্ধি এসে এই, তুই হাসছিস কেন রে? আমি হাসছি কারণ আমি দেখছি তোমরা কত বড় বোকা। আমি তো মাত্র একজন মানুষ, আর তোমরা 3টে ভূত। আমাকে খেতে গেলে তোমাদের ভাগে পড়বে সামান্য একটু করে মাংস। এতে কি আর তোমাদের পেট ভরবে? কিন্তু ভাবো তো, যদি তোমরা রোজ একটা করে মানুষ খেতে পেতে, তাহলে কেমন হতো বলো তো? কি বললি তুই? রোজ একটা করে মানুষ? কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে? আগে আমাকে এখান থেকে নামাও, তারপর বলছি কিভাবে তোমরা রোজ একটা করে মানুষ খেতে পারবে। ঠিক আছে, এই ওকে আর ওপরে রেখো না, তাড়াতাড়ি নিচে নামাও তো। তোমরা যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি গ্রামে ফিরে গিয়ে রোজ একটা করে মানুষকে লোভ দেখিয়ে এখানে নিয়ে আসব। তারপর তোমরা সহজেই তাকে ধরে ফেলবে। একবার ভালো করে ভেবে দেখো, তোমাদের আর কষ্ট করে শিকার খুঁজতে হবে না। রোজ একটা করে মানুষ, একদম নিশ্চিত খাবার। তোমাদের শুধু একটা কাজ করতে হবে, আমাকে নিরাপদে গুহার মুখ পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। তারপর সব দায়িত্ব আমার। বাহ, রোজ একটা করে মানুষ, ভালোই তো হবে তাহলে। ঠিক আছে, আমরা তোকে ছেড়ে দেব, আর তুই রোজ একটা করে মানুষ এখানে নিয়ে আসবি। এরপর ভূতগুলো মিলে রমেশকে নিরাপদে গুহার মুখ পর্যন্ত পৌঁছে দিল। তুই তাড়াতাড়ি গ্রামে চলে যা, আর একটা মানুষকে লোভ দেখিয়ে এখানে নিয়ে আয়। তোমরা সত্যি ভীষণ বোকা। আমি তো শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য তোমাদের মিথ্যে বলে এখানে চলে এসেছি। আমি ভালো করেই জানি তোমরা ওই গুহার ওপারে বন্দী হয়ে আছো। এই গুহার ভেতরে পা রাখার শক্তি বা ক্ষমতা তোমাদের নেই। এখন আমি চলি। কি বললি তুই? তোর এত বড় সাহস! এরপর শাকচুন্নি রেগে গিয়ে রমেশকে ধরার জন্য এগিয়ে যায়, কিন্তু গুহার অদৃশ্য শক্তির জন্য সে দূরে ছিটকে পড়ে। বাকি দুই ভূতও খুব লেগে যায়, কিন্তু অভিশাপের কারণে তারা গুহার ভেতর যেতে পারল না। শেষমেশ বহু বিপদ আপদ পেরিয়ে রমেশ গ্রামে ফিরে এলো। সে পঞ্চবটি ফুলের গাছের পাতা নিয়ে তাড়াহুড়ো করে বৈদ্যমশাইয়ের কাছে গিয়ে ওষুধ বানিয়ে নিয়ে এলো। রমেশ এক মুহূর্ত দেরি না করে সেই ওষুধ বাড়ি নিয়ে এলো। সেই ওষুধ খেয়ে তার বাবা আবার সুস্থ হয়ে গেল। রমেশ গ্রামের কিছু লোক নিয়ে গিয়ে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে দিল। এভাবেই শেষ হলো এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প।